আমরা দেখলাম 2022 সালে দৈনিক নয়া দিগন্তের একটি খবর, নজিরবিহীন সংকটে সংবাদপত্র শিল্প, 1 বছরে শতভাগ দাম বৃদ্ধি নিউজ প্রিন্টের, 2 মাসে 40 ভাগ। এই সংকটে পড়ার কোন কোন কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আমরা আসলে যদি আমরা গত যে সরকারের মেয়াদটা দেখি, সেই সরকারের মেয়াদে যে জিনিসটা সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি রেগুলার আমরা দেখতে পেরেছি সেগুলো হলো যে যেগুলো খুবই এসেন্সিয়াল কমোডিটি, আমাদের মানে খুবই প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস। এর মধ্যে দেখবেন কাগজও কিন্তু এরকম একটা জিনিস, আপনি স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় কাগজ লাগতেছে, কাগজ ছাড়া একদিন মানে এটা সম্ভব না। ফলে এই জিনিসগুলোর উপর কিন্তু সরকার বারবার ট্যারিফ বাড়াইছে এবং মনে করেন যে আমদানির উপর প্রচুর শুল্ক এই সময় প্রয়োগ করা হয়েছে। আমরা দেখতে পারলাম যে গত রমজানের আগেই খেজুরের উপর যদি 100 টাকার খেজুর বাংলাদেশে আসে, তার উপর যে ট্যাক্স পড়ে সেটা 200 টাকার বেশি। তো খেজুরের দাম যে অনেক হয়ে গেল মার্কেটে, মানে সাধারণ মানুষ খেজুর কিনতে পারলো না। আমরা খেজুর নিয়ে দেখলাম যে 3টা-4টা করে খেজুরের একটা ছোট প্যাকেট বিক্রি হচ্ছে। এই যে মনে করেন যে গভর্নমেন্টের একটা নীতি ছিল, এই যে তার যে মনে করেন যে বড় বড় মহাপরিকল্পনা বা মহা উন্নয়নের নানান রকমের কাজ, এইসবের যে দুর্নীতি, লুটপাট, সেটা করার জন্য তো টাকা লাগবে। তো সেই টাকাটা সে কই থেকে পাবে? তো সেই টাকাটা সে এরকম যে মানুষের যেগুলো এসেন্সিয়াল কমোডিটি, যেটা প্রত্যেকদিন তার লাগবে, সেটার উপর যখন সে ট্যারিফ দিচ্ছে, মানে আমি তো বাধ্য, আমার কলম লাগবে, আমি বাধ্য ট্যারিফ থাকতে পারে। ট্যারিফ আর শুল্কের আরোপের প্রয়োগটা মানে কতখানি আসলে হচ্ছে, যেটা বিলাস পণ্য এবং এটার উপর ট্যারিফ শুল্ক কম। কিন্তু আপনি দেখবেন যে এই যে কিছুদিন আগে দেখুন চালের উপর রিসেন্টলি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এসে চালের উপর আমদানি শুল্ক কমিয়ে নিয়ে এসেছে। তাহলে এই আমদানি শুল্ক ছিল 81%। এখন চাল আমার একটা প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার চাল লাগে। তো আমি যখন এটা আনছি, আমি তো চেষ্টা করবো এইটা যেন কমে হয়, কারণ এটা আমার সাধারণ মানুষের বেশি প্রয়োজনীয়। কিন্তু আপনি দেখবেন অনেক লাক্সারিয়াস গুডস, সেসবের উপর ট্যারিফ 25%, 20%, 15%। তাহলে আপনি লাক্সারিয়াস গুড মানে মানুষ যেন ব্যবহার করে সেদিকে আপনি চাচ্ছেন, কিন্তু যেটা এসেন্সিয়াল প্রোডাক্ট সেটাকে আপনি আটকে দিচ্ছেন। এবং এটার মূল উদ্দেশ্য 2 রকমের আর কি। এখানে তো মূলত একটা অলিগার্ক সোসাইটি তৈরি হয়েছে আসলে, যারা আসলে এই টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ করতো, তাদের টাকা থেকে শুরু করে সব কিছু। আপনি একটা তেল দেখবেন যে একটা সোয়াবিন তেল, সেই সোয়াবিন তেল বাংলাদেশে আনে 3 থেকে 4টা বা 5টা বড় কোম্পানি। তো তারা তো আসলে ডিটারমাইন করতে পারে যে তারা এটা দাম কত রাখবে, দাম কত ঠিক করবে। গত সরকারও আসলে এই সুযোগটা তাদেরকে দিয়েছে, কারণ এটাই আসলে তাদের এই যে তারা যেখানে চেপে বসেছিল, তারা যে এখানে বসেছিল, সেইটার জন্য আসলে প্রেক্ষাপটটা আসলে তৈরি করেছে এই ব্যবসায়ী বা এই যে অলিগার্ক সোসাইটি, তাদের বিভিন্ন রকমের সাপোর্ট নিয়ে। এবং এই অলিগার্করা সরকারকে কিভাবে সাপোর্ট দিত? অলিগার্করা যখন তৈরি হচ্ছে, অলিগার্ক তো আসলে এমন না যে আমি একটা শিল্প কারখানা আমি একা একা তৈরি হয়ে যেতে পারবো, আমি একা একা জিনিসটা তৈরি করতে পারবো। এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে কিছু পলিটিশিয়ান থাকে, এই সিস্টেমের ভিতরে কিছু গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সিয়াল মনে করেন যাদের কথায় আসলে গভর্নমেন্ট অনেক রকমের প্রকল্প নেয়, তারা থাকে। এই সিস্টেমের মধ্যেই আপনি দেখবেন যে আসলে বেশ কয়েকজন বড় বড় বিজনেসম্যান থাকবে। এই যে একটা টোটাল সিস্টেম, অলিগার্ক বলতে কিন্তু আপনি শুধু ব্যবসায়ীদের যদি বোঝেন তাহলে কিন্তু আসলে বিষয়টা হবে না। এটা একটা টোটাল সিস্টেম, যে সিস্টেমটা এনশিওর্ড হয়েছে। মানে বাংলাদেশের একজন ভূমিমন্ত্রী, সে একটা গর্ব করে বলছে যে তিনি কুমিরের চামড়ার জুতা পরেন, কুমিরের চামড়ার জুতা পরেন, যেটার দাম মনে 10 লাখ 10.5 লাখ টাকার মতো নিজের চোখে। আমি নিজে বলতেছিলাম যে খুব ভালো যদি কেউ জুতা কিনতে, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি একটা দামি জুতা কিনেন, আমি হয়তো সর্বোচ্চ নাইকির এয়ার জর্ডানের একটা 50,000 55,000 টাকার স্নিকার্সের কথা বলবো আমার বয়স হিসেবে। না, আমি তো চিন্তা করতে পারতেছি না যে আমি কুমিরের চামড়া দিয়ে একটা স্পেশালি আমার জন্য কাস্টমাইজ জুতা পরবো। ফলে আমার মেন্টালিটি এবং আমার সিচুয়েশন, আমি নিজেকে কোন জায়গায় দেখা শুরু করেছি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। সামন্ত সময় বা জমিদারদের সময় আমরা দেখেছি না যে জমিদারের অর্থ কম হচ্ছে, তাহলে কি করা যাবে, এই জমির উপর খাজনা বাড়াও। তো আসলে তো তাদের কাছে তো তারা তো আসলে বাংলাদেশের জমিদারের মতোই একটা আচরণের মধ্যে ছিল, যেটা একটা পলিটিক্যাল পার্টি বা এটা যে একটা ডেমোক্রেসির অন্যতম, সেটা তো এখানে ছিল না। ফলে এইগুলো তো আসলে একটা মিলিত সংকট, যেটা বাংলাদেশে আসলে গত আমরা 16 বছর ধরে ফেস করছি আর কি। বা আপনি যে রিসেন্টলি আপনার মনে একটি খবরও আমি জানতে পারছি, এটা আমি ভেরিফাইড করতে পারিনি সত্য কি অসত্য, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় না আর কি শুনে, যে পদ্মা সেতুতে যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল দুটি বানানো, এটির খরচ নাকি প্রায় 117 কোটি টাকা। চারুকলায় ভাস্কর্য বলে বেশ কিছু ছোট ভাই আছে, আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে এরকম এত বড় একটা মুরাল বানাতে কয় টাকা লাগতে পারে। তো ওরা বলতেছিল যে ভাই আমাদের যদি দেয় এই সেম জিনিস আমরা 2 কোটি সর্বোচ্চ, তাহলে 115 কোটি কই? মানে এই 115 কোটি খাজনা সরকারের ব্যাংকে কিভাবে যাবে? আমাদের পকেট থেকে গেছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা খুবই জরুরি এই জিনিসগুলোকে আগে ফয়সালা করা, যে আসলে কি পরিমাণ লুট হয়েছে, কারা কারা সেই লুটের সাথে সম্পর্কিত। কারণ আমি যদি না জানি যে আমার অর্থনীতি আসলে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে, আমার জন্য তো বিবেক করা কঠিন। মানুষের এটা জানা দরকার যে আসলে কি হয়েছে এখানে। গত যে 15-16 বছরের যে ফেসিবাদ, এই ফেসিবাদ আসলে এখানে বসে যেটি করেছে সেটি হলো আসলে তার আখের গুছিয়েছে, তার টাকা লুট করেছে।
মানে অন্য কোনো কিছু আসলে এখানে চিন্তায় ছিল বলে আমার মনে হয় না। ফলে এই জিনিসটাকে মুখ্য রেখে আসলে আমাদের সামনে আগানো উচিত, এবং এই সেক্টরগুলো দিয়ে যে শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রিসভার যারা যারা এসব কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা করে এই সেক্টরে যে অর্থনৈতিক যে লুটপাটটা, সেই লুটপাটের জন্য আসলে মামলা এবং আরও প্রসিডিওর আগানো উচিত বলে আমি মনে করি।